প্রাকৃতিক কৃষির লোকজন সহজভাবে যেটা বোঝার চেষ্টা করে যে রাসায়নিক সার, বিষ ছাড়া, সব ধরনের অ্যাগ্রোকেমিক্যাল ছাড়া যে চাষ পদ্ধতি সেটাই প্রাকৃতিক কৃষি। এইটা দিয়ে কিন্তু বোঝা যায় না। আপনি একটার প্রেক্ষাপটে আর একটার ধারণা তৈরি করলেন, কিন্তু এইটার প্রাকৃতিক কৃষি যে কী এই জিনিসটা এখানে স্পষ্ট না, পরিষ্কার না। আমরা প্রাকৃতিক কৃষির যেটা করি, যেভাবে করি, এবং বাংলাদেশে প্রাকৃতিক কৃষির যে উদ্ভব কীভাবে তৈরি হলো, সেই তৈরির সংজ্ঞাটা কী দাঁড়াচ্ছে, কৃষকের কাজ, আমাদের কাজ সব মিলে, সেটা হচ্ছে প্রকৃতির নিয়ম মেনে সর্বপ্রাণের মঙ্গলের জন্য সুস্থায়ী এবং একটা স্বনির্ভর চাষ পদ্ধতি হচ্ছে প্রাকৃতিক কৃষি। মূল বিষয় চারটা। এক হচ্ছে প্রকৃতির নিয়ম মানতে হবে আপনাকে। দুই, সর্বপ্রাণের মঙ্গলের জন্য করতে হবে। তিন, এইটা হইতে হবে সুস্থায়ী, মানে এটা দীর্ঘমেয়াদী যেন ভালো হয়। চার হচ্ছে এইটা হইতে হবে স্বনির্ভর। প্রাকৃতিক কৃষির মূল বিষয় চারটা। এই চারটা মূল বিষয়ের এক হচ্ছে প্রকৃতির নিয়ম মানা। তাহলে প্রকৃতির নিয়ম কি, এটা বোঝা দরকার আমাদের। প্রকৃতির নিয়ম কি কি আছে? প্রকৃতির প্রথম নিয়ম হচ্ছে যে সময় ধরে, মানে যে সময় যে ফসল, শীতের সময় শীতের ফসল করতে হবে, গরমে কালে গরমের করতে হবে, বর্ষাকালে বর্ষা, এরকম করতে হবে। মানে একদম সময় ধরে ধরে যে ফসলের যে মৌসুম, যে সময়, সেই সময় উৎপাদন করতে হবে, উল্টাপাল্টা করা যাবে না। মানে তরমুজ যেটা গ্রীষ্মকালে আমাদের শরীরের জন্য প্রয়োজন, জল প্রয়োজন, তৃষ্ণা হলে আমরা যে তরমুজটা খেতে চাই, তৃষ্ণা নিবারণ করেন, সেইটা শীতে প্রয়োজন নেই, ওই সময় প্রয়োজন। কিন্তু ওই সময় প্রকৃতি, মানুষ, সবার জন্যই এই রসটা, এই ফলের রসটা প্রয়োজন, অথবা ওই সময়ই করতে হবে। এটা হচ্ছে সময়। দুই হচ্ছে যে স্থান, এটা কোন স্থানে হচ্ছে, এটা কি পাহাড়ে, এটা কি হাওড়ে, এটা কি নদীর তীরে, এটা কি চরে, এটা কি নিম্নভূমিতে, না এটা উঁচু ভূমিতে, কোন স্থান, কোন ইকোলজিতে হচ্ছে, মানে কোন পরিবেশে এটা হচ্ছে, সেই পরিবেশ মেনে আপনাকে করতে হবে। পরিবেশের একটা আলাদা ধরন আছে, সেই ধরনটা প্রকৃতি সেইভাবেই তৈরি করে থাকে। যেমন পাহাড়ের কথা বলি, পাহাড়ে যে ধরনের ফসল হয়, সেই ফসলটা পাহাড়ের ওই পরিবেশে হয়, কারণ ওই পরিবেশে যারা কাজ করে তাদের প্রচুর এনার্জি প্রয়োজন হয়, পাহাড়ে উঠতে, পাহাড় থেকে নামতে শক্তি প্রয়োজন হয়। অতএব ওখানকার ফসল ওই মানুষগুলোর জন্য যারা এই এনার্জিটা নেবে, এইটার জন্য। আবার দেখেন যেখানে পানি, যেখানে জল, অনেক ধরনের হাওর, বিল, এরকম জলের অংশ, ওখানে অনেক ধান হয় নিম্নভূমিতে, গভীর পানির ধান। পানির নিচ থেকে এক একটা ধান 10 ফিট 20 ফিট উঁচু হয়ে যায়। এবং এই যে ধান জলের মধ্যে হচ্ছে, এই জলের মধ্যে অনেক ধরনের মাছ আছে, অনেক ধরনের প্রাণ আছে, যারা এই ধানকে কেন্দ্র করে টিকে থাকে। তাহলে আমাকে ওই ধানই করতে হবে ওখানে। ওখানে মাটি উঁচু করে অন্য ফসল করা যাবে না, এটা প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধে। প্রকৃতিতে আর কি নিয়ম চলে? একটা যদি প্রাকৃতিক বন আমরা দেখি, সুন্দরবন বা যে কোনো বন, সেখানে অনেক ধরনের গাছপালা একসাথে হয়। বড় গাছ হয়, একটা লতার উপরে উঠে যায়, একটা ছোট গাছ হয়, তারপর নিচে এরকম অনেক স্তরে 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 7-8টা স্তর থাকে। তাহলে আমরা আমাদের ফসলের এগুলোতে কি করবো, যে এই যে নানা ধরনের ফসল, বৈচিত্র্যপূর্ণ ফসল, ডাইভার্সিটি, সেটাকে, এটা প্রকৃতির নিয়ম। এই প্রকৃতির নিয়মটা মেনে আমরা কৃষি করব। আরেকটা কি করব, যে প্রকৃতির নানা স্তর, 4-5টা স্তর আছে, তাহলে আমরা স্তর মেনে করব। স্তর মেনে করলে আমাদের কি হবে, মানে ফসল উৎপাদন বেড়ে যাবে এবং সব ধরনের এনার্জিটা গাছ নিতে পারবে। সূর্যের আলোর সর্বোচ্চ যে শক্তি, সেই শক্তিটা আমরা ধরতে পারবো। প্রকৃতির নিয়মে আর কি আছে? প্রকৃতিতে প্রচুর পরিমাণ পোকামাকড়, পাখি আছে। তাহলে এই সবার কথা বিবেচনা করে আপনাকে ফসল করতে হবে। প্রকৃতি নিয়মে আর কি আছে? মাটিতে প্রচুর পরিমাণ ব্যাকটেরিয়া আছে, ফাঙ্গি আছে, নানা ধরনের প্রাণ আছে। তাহলে ওই প্রাণের কথা বিবেচনা করে আপনাকে ফসল করতে হবে। প্রকৃতি নিয়মে আর কি আছে? আমরা যদি একটা বন দেখি, তাহলে বনে কি আছে? বনে প্রচুর লতা পাতা পড়ে আস্তে আস্তে এটা ডিকম্পোস্ট হয়ে, মানে এটাকে পচে সারে রূপান্তরিত হয়। তাহলে আমরা কি করবো, আমাদের জমিগুলোতে এরকম করে অনেক ধরনের জাবড়া বা আমাদের যেসব গাছপালা, এগুলো দিয়ে মাটিটাকে ঢেকে রাখবো, যেন এইটা পচে আস্তে আস্তে মাটি সমৃদ্ধ হয়। এইগুলো মোটা দাগে প্রকৃতির নিয়ম। প্রাকৃতিক কৃষির প্রথম যে নীতির কথা বলতেছি, সেটা হচ্ছে প্রকৃতির নিয়ম মানা।
এবং এইটা দেখেন যে প্রকৃতির নিয়ম মানা হয়েছে আমাদের ক্ষেত্রতে, আমাদের ক্ষেত্রে কিন্তু কত ধরনের ফসল একসাথে। এবং আমার সাথে দাঁড়ায় আছে এই একটা ফসল, হ্যাঁ, এখানে একটা, আবার গাজর, এখানে হচ্ছে চাইনিজ ক্যাবেজ, এখানে ফুলকপি, হ্যাঁ, এই পাশে ধনিয়া, এই যে ধনিয়া, হ্যাঁ, এ পাশে ধনিয়া। এবং এর সাথে কত ধরনের বৈচিত্র্যপূর্ণ ঘাস লতাপাতা হয়ে আছে, এই যে দেখা যায় কত ধরনের বৈচিত্র্যপূর্ণ ঘাস একই সাথে ফসলের সাথে কিন্তু হয়ে আছে, কেউ কারোর খুব বেশি ক্ষতি করতেছে না। এবং এখান থেকে কোনো ধরনের পোকামাকড়ের কোনো উৎপাত নেই, যে পোকা খেয়ে ফেলছে, কোনো পাতা নষ্ট করে ফেলছে, এরকম নেই, রেকর্ড নেই। অতএব এই যে নানা ফসল, নানা প্রাণ একসাথে মিলেমিশে থাকে, এটা প্রকৃতির নিয়ম। তাহলে আমরা সেই নিয়মটা মেনে এখানে ফসল করতেছি, সেই কারণেই এখানে কোনো পোকামাকড় নেই, কোনো রোগবালাই নেই, কোনো কিছু, সব কিছু ছাড়া আমরা এটা করতে পারতেছি। আমরা প্রকৃতির যে শক্তি সেইটাকে, এই যে সূর্যের আলো পড়তেছে, এই সূর্যের আলোর সর্বোচ্চ ব্যবহার, সর্বোচ্চ শক্তিটাকে ধরতে চাই। আমাদের এখানে যে সবুজ ঘাস লতাপাতা এগুলো সমস্ত কিছু ফসল আছেই, এর বাইরে আমরা ওই যে ওখানে সূর্যের আলো ধরার জন্য সোলার প্যানেল দেয়া আছে, এবং এই খামারটা পুরোটাই সোলার প্যানেল চলে। এখানে কোনো ধরনের বিল দেয়া লাগে না কাউকে, কোনো জাতীয় গ্রিডের সাথে সংযোগ ছাড়াই আমরা কিন্তু 7 বছর ধরে এই খামার খুব দিব্যি ভালো আছে। প্রকৃতির আরও যে বহু স্তর থাকে একটা প্রাকৃতিক বনের, সেটা দেখায়। এই দেখেন, এইটা আমার সমান, এবং এর নিচেই এই যে ধনিয়া পাতা, আর এক স্তর লাল শাক, এটা চাইনিজ ক্যাবেজ, 2-3টা লেয়ারে। আবার এটা দেখেন একদম মাটির সাথে লাউ গাছ, এই যে লাউ গাছ। তাহলে এই যে 3-4টে স্তরে কিন্তু এখানেই আছে। আবার ওই পাশে ঢেঁড়স গাছ আছে, ঢেঁড়স গাছটা এখন শেষ সময়। এর সাথে নানা ধরনের ঘাস লতাপাতা একেবারে নিচে একটা মালচিং করছে, প্রাকৃতিক মালচিং, মানে লাইভ মালচিং। তো এইগুলো প্রকৃতির নিয়ম মেনে এখানে কর। 2 নম্বর কি বলতেছি আমরা? 2 নম্বর বলছি সর্বপ্রাণের মঙ্গলের জন্য। এটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা এমনভাবে কৃষিটা করব যে কৃষিতে একটা পাখির জন্য নিরাপদ হবে, একটা ব্যাঙের জন্য নিরাপদ হবে, একটা কেঁচোর জন্য নিরাপদ হবে, একটা মৌমাছির জন্য নিরাপদ হবে, এবং সমস্ত প্রাণের জন্য নিরাপদ হবে। এমন খাদ্য উৎপাদন, এমন পদ্ধতির মধ্যে দিয়ে আমরা যাব। সেক্ষেত্রে আমরা কোনো ধরনের কৃত্রিম অ্যাগ্রোকেমিক্যাল ব্যবহার করতে পারবো না। যদি মানুষ নিজের কথাই ভাবে, তাহলে নিজের জন্য সে খাদ্য উৎপাদন করতে চাইবে, এবং নিজের জন্য খাদ্য উৎপাদন করার সময় সে নানা ধরনের জিনিস, প্রকৃতির নিয়মগুলো ভায়োলেট করবে। হ্যাঁ, ভায়োলেট করলে কী হবে? প্রকৃতির সাথে তার একটা দ্বন্দ্ব তৈরি হবে। যেমন প্রকৃতিতে প্রচুর পোকা আছে, এবং গাছ পৃথিবীতে জন্ম নিলে গাছে পোকা লাগবে, এটা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া। তাহলে এই যে পোকা লাগলো, ওই পোকাকে খাওয়ার জন্য আরেক পোকা তৈরি আছে, এবং এই বড় পোকাকে খাওয়ার জন্য আমার পাখিরা তৈরি আছে, আবার পাখিদেরকে খাওয়ার জন্য অন্য প্রাণী তৈরি আছে। মানে এরকম একটা সার্কেলে, একটা চক্রে প্রকৃতি চলে। তাহলে আমরা যদি এই অন্য প্রাণের কথা, এই সার্কেলের কথা বিবেচনা না করি, এবং দেখেন সেই চক্রের কিন্তু মানুষও একটা অংশ, খাদক হিসাবে মানুষও এই চক্রের খাদক হিসাবে একটা অংশ, এই খাদ্য চক্রের অংশ। তো সেই খাদ্য চক্রে অন্য প্রাণের কথা যদি আমি বিবেচনা না করি, তাহলে আমি তো খাবার পাবো না। আমি যদি পোকা মারি, তাহলে ওই পোকা, অন্য পোকাকে খাওয়ার পোকা থাকবে না, পাখিরা তার খাবার পাবে না। তাহলে এই পুরো সিস্টেমটা ব্রেক করলো। এখন যে ক্ষতিকারক যে পোকামাকড়, পচনশীলী, এগুলো যদি বেশি বেড়ে যায়, তাহলে এটা কোনো কন্ট্রোলই থাকবে না, কোনো কন্ট্রোল করতে পারবে না, যেটা এখন কিছু একটা পারতেছে না। আমরা বলতেছি যে আমাদের এখানে প্রচুর পরিমাণ পাখি আছে, এখানে কোনো রকমের পেস্টিসাইড দেওয়া লাগে না, গত 7 বছর ধরে কোনো বীজ দেওয়া লাগে না, কোনো স্প্রে নেই। পাখি, অন্য পোকামাকড়, গিরগিটি, পেঁচা, সাপ, ব্যাঙ, এগুলো সব আছে, এবং সবে একটা ভারসাম্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ তৈরি হয়। বনে তো কেউ দেয় না, মানে কেউ তো বীজ দেয় না, তো এটা স্বাভাবিক। কারণ বনে ওই যে অন্য প্রাণ সবাই মিলেমিশে একটা অপরের সাথে যুক্ত থেকে, পরিপূরক থেকে এই কাজটা করে। আমরা এই প্রাকৃতিক কৃষির ক্ষেতগুলোতে ওই চক্রটা ঠিক রাখবো। দ্বিতীয় মূলনীতিতে বললাম যে সর্বপ্রাণের মঙ্গলের কথা বিবেচনা করে প্রাকৃতিক কৃষিটা আপনাকে করতে হবে। তাহলে সর্বপ্রাণ এক হচ্ছে যে এখানে তো দেখতেছেন যে নানা ধরনের ফসল, ঘাস, লতাপাতা সব একসাথে আছে, সবাই ভালো আছে। এবং দেখেন যে খুব কাছাকাছি এই যে এখানে পাখি দেখা যাচ্ছে, যে প্রচুর পরিমাণ পোকামাকড় আছে বলেই পাখিরা এখানে থাকে।
এবং অনেক পাখি, খুব সকালে প্রচুর পাখি আছে। এই মাটির মধ্যেই প্রচুর কেঁচো আছে, পোকামাকড় তো আছেই, সমস্ত লতাপাতা উদ্ভিদ, ঘাস, যেগুলো মানুষের খাবার, মানুষের বাইরে অন্য প্রাণীর খাবার, সেগুলো কিন্তু সব এখানে আছে। গরুর খাবার আছে, ছাগলের খাবার আছে, পাখির খাবার আছে, অন্যান্য কেঁচো পোকামাকড় তাদের খাবারও কিন্তু এখানে আছে, এবং সেই খাবারটা নিরাপদ, তাদের আবাসস্থলটাও নিরাপদ। এই কারণে প্রচুর প্রচুর পাখি এখানে সারাক্ষণ আসে, থাকে। এর সাথে অন্যান্য, এই যে এখানে যদি আমরা একটা মাটি কোপ দিই, তাহলে আপনি দেখবেন যে 4-5টি কেঁচো কেটে গেছে, প্রচুর কেঁচো আছে এখানে মাটির মধ্যে। তাহলে এটি সর্বপ্রাণের মঙ্গলের জন্য এই কাজটা করা, এবং এই কেঁচোরা সারাক্ষণ তো আমার কাজটাই করে দিচ্ছে। ওর জীবন বাঁচানোর জন্য বা ওর কাজের জন্য ও আমার কাজটাই করে দেয়। পাখিরা ওই যে সারাক্ষণ ওই দুইটা পাখি আমি দেখাচ্ছেন, প্রচুর পাখি এরকম থাকবে, ওই সারাক্ষণ পোকা খেয়ে আমার কাজটা করে দিচ্ছে। 3 নম্বর নিয়মে আমরা কি বললাম, এইটা হতে হবে সুস্থায়ী। মানে এমনভাবে আপনি চাষাবাদ করবেন, এমনভাবে খাদ্য উৎপাদন করবেন, যেটা আপনার সন্তান, তার সন্তান পৃথিবীতে এসে যেন একটা ভালো প্রাকৃতিক পরিবেশ পায়, ভালো মাটি পায়, নিরাপদ মাটি পায়, নিরাপদ জল পায়, নিরাপদ বায়ু পায়। এখন যে কৃষিটা চলতেছে, সেই কৃষিতে প্রচুর পরিমাণ রাসায়নিক সার, নানা কেমিক্যাল দিয়ে আগে যে মাটি উর্বরতা ছিল সেই উর্বরতা নষ্ট হয়েছে। কিন্তু প্রাকৃতিক কৃষিতে আপনাকে করতে হবে এমনভাবে চাষ পদ্ধতিটা আপনাকে ঢেলে সাজাবেন যেমন মাটি ক্রমে ক্রমে উর্বর হতে থাকে। তাহলে আমরা যদি মাটিতে প্রচুর পরিমাণ এই প্রাকৃতিক নিয়মগুলো মানি, ধীরে ধীরে কিন্তু আমার মাটি উর্বর হতে থাকবে, এবং আগামী প্রজন্ম এসে একটা সুন্দর মাটি, একটা নিরাপদ মাটি, উর্বর মাটি পাবে, যাতে তারা পৃথিবীতে টিকে থাকতে পারে একটা ভালো খাবার পেয়ে। তৃতীয় বলছি যে সুস্থায়ী হতে হবে। তো সুস্থায়ী দেখেন, আমি একদম উদাহরণ দিয়ে আমার এখানে কি ঘটছে সেটা শুধু বাস্তব উদাহরণটা আমি আপনাদেরকে দেখাই। যে এই জমিটা আমাদের কাছে 2 বছর আছে, এখনও 2 বছর পূর্ণ হয়, 1.5 বছরের একটু বেশি সময় এই জমিটা আমাদের হাতে আছে। এই জমির ফসলের রং, এই ফসলের চেহারা এটা দেখেন, আর এই পাশে ডান পাশের জমি ফসল দেখেন, যে এই জমিটা আমাদের কাছে 6 বছর আছে। 6 বছর হলে ফসলের যে প্রাকৃতিক চেহারা, তার যে রং, সেটার পরিবর্তন হয়, তার স্বাস্থ্য পরিবর্তন হয়, তার স্বাদ পরিবর্তন হয়। এর মধ্য দিয়ে আমি বোঝাইতে চাই যে মাটি এইটা থেকে এই মাটিটা অনেক বেশি উর্বর, এবং এই মাটিতে কেঁচোর সংখ্যা বেশি, এই মাটিতে ব্যাকটেরিয়ার সংখ্যা বেশি, এই মাটিতে যে কোনো কিছু ফেলে রাখবে খুব দ্রুত পচে সার তৈরি হয়ে যাবে। এই জমিটা আমাদের কাছে লিজ, 1.5 বছর আগে আমি এই জমিটা লিজ নিছি, তখন থেকে এইটা রাসায়নিক সার বিষমুক্ত হয়ে প্রাকৃতিকভাবে চাষাবাদ হচ্ছে। এর আগে তো এটা রাসায়নিক সারের মধ্যে ছিল। আর এই জমিটা এই 6 বছর ধরে কোনো ধরনের রাসায়নিক সার নেই, কোনো বিষ নেই, কোনো হরমোনে প্রাকৃতিকভাবে চাষ হচ্ছে। এই যে আমি আপনাদের দেখাচ্ছি যে এই জমি আমার কাছে 1.5 বছর আছে, আর এই জমিটা 6 বছর আছে। এই 6 বছর এই জমিটা যত দিন যাচ্ছে ততই বেশি উর্বর হচ্ছে, এবং উর্বরেরই হচ্ছে যে পরিমাপক হচ্ছে এখান থেকে যে ফসল আপনি তুলে খান না কেন, সেই ফসলের অনেক বেশি স্বাদের হবে, এবং সেটা অনেক পুষ্টিকর থাকবে। এবং এখানে আমার এখন পরিচর্যা কম লাগে, একটুখানি এই ফসল বুনলেই এখানে ফসলটা ভালো হয়। আর এটা কিন্তু এখনও আমাকে এই জৈব সার দিতে হয়, মানে প্রাকৃতিক সার আমাকে দিয়ে ধীরে ধীরে এই জমিটাকে উর্বর করতে হচ্ছে। আপনারা একটু দেখেন যে আপনি কিভাবে বুঝবেন যে কোন মাটিটা ধীরে ধীরে ভালো হচ্ছে। সেটা হচ্ছে যে উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে শসা, আপনি শসা খাচ্ছেন, তো শসা খেলে আপনার মনে হবে যে আপনি শসা কামড় দিচ্ছেন না লাউ কামড় দিচ্ছেন, কিন্তু বুঝতে পারতেছেন না, সবই একই রকম স্বাদের। মানে ওইটার অনুপুষ্টি, মাইক্রোনিউট্রিশনটা কম। কিন্তু আমি এখান থেকে যদি আমার এখান থেকে আপনি কোনো ফসল খান, তাহলে আপনার একেবারে সেই দাদার কথা, বাবার কথা মনে পড়বে, যে আপনি ছোটোবেলায় আপনি এরকম স্বাদের, এরকম মজার খাবার আপনি পাইছেন, এবং আপনার শরীর জানান দেবে। শুধু জানান দেবেন না, কিন্তু আরেকটা জিনিস বলি, আর প্রসাবের সময় বুঝতে পারবেন যে আপনি শসা খাইছেন, শসা ঘ্রাণ বেরোচ্ছে সেখান থেকে, মানে শরীরের এতটা শক্তিশালী এই ইগুলো। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে আপনি রাসায়নিক সারের ফসল যদি রান্না করেন, এর মধ্যে যদি আমার এখান থেকে একটা ফসল ওই রাসায়নিক সারের ফসলের রান্নার মধ্যে একটা ফসলও যদি যায়, তাহলে পুরো তরকারিটা স্বাদ বদলায় ফেলবে। একদম শেষ হচ্ছে স্বনির্ভর হতে হবে। কি কি স্বনির্ভর হতে হবে? বীজে স্বনির্ভর হতে হবে, সার যেগুলো আপনার প্রয়োজন হয় সেগুলো যেন আপনি নিজে তৈরি করতে পারেন। এমন চাষ পদ্ধতিতে যাবেন যে চাষ পদ্ধতি আপনাকে বাইরের অনেক হ্যাভি যন্ত্রপাতি আপনার না লাগে, আপনার বীজ না লাগে, আপনার সার কিনতে না হয়,
আপনার আরও যা যা উপকরণ আছে এগুলো যেন বাইরে থেকে আপনাকে হায়ার করতে না হয়, কিনতে না হয়, তাহলে আপনার খরচটা কমে যাবে। আপনার নিজের হাতে যদি বীজ থাকে, তাহলে আপনি যদি ওই বীজ লাগান, ওই বীজের পোকামাকড় রোগবালাই কমে যাবে। ও যেহেতু স্থানীয়ভাবে করো, ওর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, সূর্যের আলো একটু বেশি, রোদ হলে নষ্ট হবে না, বেশি ঠান্ডা হলে ওটা নষ্ট হবে না, তাহলে আপনার ফসলের এই যে ঝুঁকি, এই ঝুঁকিটা কমে যাবে। আপনার যেহেতু রাসায়নিক সার কিনতে হবে না, আপনার যেহেতু বীজ কিনতে হবে না, হরমোন কিনতে হবে না, বীজ কেনার প্রয়োজন নেই, তাহলে আপনার উৎপাদন ব্যয়টা কমবে এবং এইটা থেকে যা উৎপাদিত হবে সেইটা আপনার নিজের শরীরের জন্য অনেক বেশি নিরাপদ হবে এবং পৃথিবীর জন্য অনেক বেশি নিরাপদ হবে। তাহলে এই আমরা আবার একবার করে দেখি যে কী আমরা কী বলছি। আমরা প্রথম বলছি যে প্রকৃতির নিয়ম মানতে হবে। 2 নম্বর আমরা বলছি যে এইটা হতে হবে সর্বপ্রাণের মঙ্গলের জন্য। 3 আমরা বলছি যে এইটা একটা সুস্থায়ী হতে হবে এবং 4 আমরা বলছি যে এইটা স্বনির্ভর হতে হবে। এই হচ্ছে এগুলো মেনেই প্রাকৃতিক কৃষি আপনাকে করতে হবে এবং এই 4টা যদি আপনি পালন করেন সেটাই হচ্ছে প্রাকৃতিক কৃষি। প্রাকৃতিক কৃষির 4 আপনাকে স্বনির্ভর হতে হবে, এই চাষ পদ্ধতিতে স্বনির্ভর হবে। তা একটা দেখেন যে আমি এখানে সরিষার তেল মানে সরিষা উৎপাদন করছি, সেই সরিষা থেকে তেল উৎপাদন করছি, সেই তেলের খোল আছে এখানে, এটা গাছের জন্য ভেজানো রাখা আছে যেন আমি গাছকে খাওয়াইতে পারি খাবার হিসাবে। এখানে এই যে রাই সরিষা দেখছেন, এটা আমাদের নিজস্ব বীজ। এই যে মটর দেখতেছেন, মটরশুঁটির, এইটা কিন্তু আমাদের নিজস্ব বীজ আমার কিনতে হয় নাই। এই যে কামরাঙা সিম, হ্যাঁ, এটা কিন্তু কাঁচা খাওয়া যায় এবং খুব মজার সালাদ হিসাবে। এখানে দেখেন এই যে অন্য আরেকটা সিম, এই যে কত ধরনের বৈচিত্র্যপূর্ণ ফসল, এইগুলো কিন্তু করতে আমার বাইরে থেকে কোনো কিছু কেনা লাগে নাই। আমার গরুর গোবর থেকে আমি সার বানাইছি, প্রাকৃতিক সার। আমি মাটি থেকে ব্যাকটেরিয়া সংগ্রহ করে সেটাকে কালচার করছি, তরল অনুপ্রাণ সার তৈরি করছি। আমি খোল পচায়ে সেটাকে খাবার হিসেবে ব্যবহার করতেছি। আমি ছাই ব্যবহার করতেছি। আমার এই যে যত জিনিসপত্র ডালপালা এগুলো রান্নাঘরে যাই, সেই রান্নাঘর থেকে ছাই আমার এখানে আসে। তাহলে আমার সারের কেনার প্রয়োজন নেই, আমার কোনো বীজ কেনার প্রয়োজন নেই, কারণ আমার সব বীজ এখানে সংরক্ষণ করা যায়। এবং আমি যেহেতু কোনো পেস্টিসাইড ব্যবহার করি না, কোনো স্প্রে করি না, অথবা আমার ওইটা খরচ নেই, তাহলে অধিক মাত্রায় স্বনির্ভর আমি। প্রথম হচ্ছে যে আমরা প্রকৃতির অংশ, আমরা কিন্তু প্রকৃতির বাইরে না। তাহলে প্রকৃতিতে আরও যে হাজার রকমের প্রাণ আছে, মাটি আছে, বাতাস আছে, নানা এনার্জির খেলা আছে, এটা তো আমিও অংশ। তাহলে আমি এমনভাবে সবার সাথে মিশব যেন সবার সাথে মিলেমিশে পৃথিবীতে আমি ভালো থাকতে পারি, অন্যরা ভালো থাকতে পারে। প্রকৃতির নিয়ম মেনে করতে হবে এবং প্রকৃতি যেহেতু অনেক শক্তিশালী এবং অনেক বড় এবং প্রকৃতিতে মানুষ হচ্ছে খুব ক্ষুদ্র, অর্থাৎ প্রকৃতির নিয়ম যদি আমি মানি, প্রকৃতি আমাকে সমৃদ্ধ করবে। আমি যা প্রত্যাশা করি তার থেকে বেশি ফসল দিতে পারে, তার থেকে বেশি খাবার দিতে পারে। এবং প্রকৃতির যদি আমি বিরোধিতা করি, তাহলে আমার ফসলে প্রচুর রোগবালাই হবে, পোকামাকড় হবে, ধ্বংস হবে, প্রকৃতির সাথে আমার একটা যুদ্ধ শুরু হবে এবং যে যুদ্ধে মানুষ কখনো জেতে না। যদি মানুষ জিততো, তাহলে এই যে জমিতে রাসায়নিক সার 5 কেজি দেওয়া শুরু ছিল, সেটা এখন 10 বস্তা লাগে। যেখানে বিষ একবার দিত, এখন সেখানে প্রতি সপ্তাহে 2 বা 3 বার দেয়। এবং ক্রমে এই সংঘাতটা বাড়তেছে। এই সংঘাতে পরিণতি তো আমরা দেখতেছি যে প্রচুর রোগবালাই হচ্ছে, মানুষ অসুস্থ হচ্ছে। এটা হচ্ছে আপনি প্রকৃতির অনেক ধরনের এনার্জি যে ফাংশন চলতেছে শক্তির, সেটার একটা খুব ক্ষুদ্র অংশ কিন্তু মানুষ। অথবা আমরা যদি সেই জায়গাগুলো যে আমরা অন্যদের এই সিস্টেমগুলো বুঝতে পারি, মানে জলের একটা সিস্টেম আছে, নাইট্রোজেনের একটা চক্র আছে, অক্সিজেনের একটা চক্র, একটা মানে সার্কেল আছে। তারপরে মাটির যেসব এনার্জিগুলো আছে, এগুলো সব কিন্তু একটা একটা করে সার্কেল মেনে পৃথিবী চলে। মানে পুরো প্রকৃতির জগৎ রসায়ন এবং পদার্থবিদ্যার একটা খেলা, মানে একটা সিস্টেমে চলে। সেই সিস্টেম মেনেই আপনাকে এখানে টিকে থাকতে হবে। যদি সিস্টেম না মানেন, তাহলে পৃথিবীতে মানুষ টিকে থাকতে পারবে না। আমরা কিন্তু প্রকৃতির নিয়ম মানার ক্ষেত্রে প্রথম আপনাকে করতে হবে যে সব ধরনের অ্যাগ্রোকেমিক্যাল আপনাকে ছাড়তে হবে, কারণ অ্যাগ্রোকেমিক্যালগুলো প্রকৃতির নিয়মকে ভায়োলেট করে।
তাহলে সব ধরনের অ্যাগ্রো কেমিক্যাল আমরা ছেড়ে দিলাম। আমরা ছেড়ে এখন দেখলাম যে প্রকৃতিতে কি কি থাকে, প্রকৃতির এই মাটির মধ্যে কি কি থাকে প্রকৃতিতে। আমরা দেখলাম মাটির মধ্যে একটা উর্বর মাটি, যেখানে বনের মাটি, যেখানে প্রকৃতি তার মতো করে মাটিটাকে তৈরি করছে, সেখানে কমপক্ষে 5% জৈব উপাদান থাকে, মানে অর্গানিক ম্যাটার, জৈব উপাদান থাকে। তাহলে আমার মাটিতে আমার চেষ্টা করতে হবে সেই পরিমাণ জৈব উপাদান সমৃদ্ধ করতে। আমার প্রথম অবস্থায় যদি আমার জৈব উপাদান বাইরে থেকে দিতে হয়, মানে আমার গরু, ছাগল, হাঁস মুরগির এইগুলোর যে বীজটা হয়, যে গোবর হয়, সেগুলোতে কম্পোস্ট করতে পারি। গাছপালা, লতা, গুল্ম, ঘাস এগুলোকে ডিকম্পোস্ট করে সার করে আমার জমিতে সমৃদ্ধ করতে হবে। তাহলে আমার একার কথা যদি বিবেচনা করে পৃথিবীতে, তাহলে আমার উচিত আমার নিজে শুধুমাত্র ওই যা সূর্যের আলো, আমি একটা হাত বের করবো, সূর্যের আলো, ভিটামিন ডি আমি শরীর নিতে পারবে, আর কোনো খাবার খাওয়ার আমার অধিকার নেই। কারণ অন্য খাবারগুলো অন্য প্রাণ মিলেমিশে তৈরি করে, তাদের কথা বিবেচনা না করে আমি অন্যটা খাইতে পারবো না। কারণ আমি একমাত্র খাবারই হচ্ছে এই আমার সূর্যের আলোয় আমার চামড়ায় পড়বে, এটা আমি ভিটামিন ডি এখান থেকে ভিটামিন ডি নিতে পারবো। কিন্তু অন্য খাবার খাওয়ার তো অধিকার নেই, কারণ অন্য খাবার তৈরি করে সব প্রাণের সহযোগিতা লাগে। তাহলে আমার অন্য প্রাণকে বাঁচায়ে আমার খাবারটা তৈরি করতে হবে, ওরা আমার খাবারটা তৈরি করে দেবে। এটাই প্রকৃতির নিয়ম। আমরা সর্বপ্রাণের মঙ্গলের জন্য যে বিবেচনা করব, সেটা হচ্ছে আমরা এমন বীজ রোপণ করব যে বীজ অন্য প্রাণকে ক্ষতি করবে না। মানে আমরা জিওম বীজ রোপণ করব না, আমরা এমন বীজ রোপণ করব যে বীজ পৃথিবীতে আবার পড়লে নতুন গাছ জন্মাতে পারে। তাহলে আমরা এই বীজের প্রতি, গাছের প্রতি আমাদের যে দায়বদ্ধতা, সেটা ঠিক রাখলাম। আমরা এমন বীজ রোপণ করব না যে বীজ বন্ধা বীজ, যে বীজ আমি লাগাবো, আমি শুধু খাবো, তারপর ওই বীজ পৃথিবীতে পড়লে আর কোনো নতুন ফসল হতে পারে, নতুন ফল মূল এগুলো হতে পারবে না, এরকম গাছ আমি করব না, এরকম গাছের বীজ রোপণ করব না। আমরা এমন সার দিব যে সারটা কেঁচো, পোকা, মাটিতে যেসব প্রাণ আছে তাদের ক্ষতি করবে না। তাহলে আমি কম্পোস্ট দিব, জৈব সার বানায় দিব, আমি মালচিং করব। আমার জমির মধ্যে যত ধরনের লতাপাতা যা আছে, এটা কেটে জমির মধ্যে রেখে দিব, এটা আস্তে আস্তে ডিকম্পোস্ট হয়ে পচে সারে রূপান্তরিত হবে। তাহলে এটা একটা। আরেকটা হচ্ছে যে আমি যত্নের ক্ষেত্রে কোনো ধরনের স্প্রে করব না, মানে কোনো ধরনের পেস্টিসাইড, বায়োপেস্টিসাইড অথবা কেমিক্যাল পেস্টিসাইড, এইটা কোনটা ব্যবহার করবো না। কারণ ব্যবহার করলে কি হবে, আমি কোন পোকা যে আমার জন্য ভালো এটা আমি দেখতে পাচ্ছি না। আমি যখন স্প্রে করছি সবাই মারা যাচ্ছে, কিন্তু এই মন্দ পোকার ডিম তো নিচে থেকেই যায়, ওরা পৃথিবীতে আবার বড় হয়ে আমার ফসল খেতে থাকবে। যা আমার কাজটা কি, আমার কাজ হচ্ছে যে আমি কোনো স্প্রে করব না, এক পোকা আর এক পোকাকে খাবে, আমি কোনো পোকাকে মারবো না, ওরা একটা ভারসাম্যপূর্ণ অবস্থান তৈরি করব। ধৈর্য ধরলে এই এক পোকা আর এক পোকাকে খেয়ে যাবে। আমাদের এরকম কোনো ঘটনা ঘটে নাই যে আমার সব কিছু, এই 12 বছরে আমাদের যে অভিজ্ঞতা, যে আমার সব কিছু কোনো পোকামাকড় খেয়ে নষ্ট করে দিয়েছে, এরকম ঘটনা। হয়তো পোকামাকড় দৌড়ছে, তো আরেকটা পাখি এসে খেয়ে ফেললো, আর একটা পোকা ওই পোকারে খেয়ে ফেলছে, কিন্তু এরকম ম্যাসিভ যে সব ফসল নষ্ট হয়েছে এরকম ঘটেনি। অথবা আমার মারার দায়িত্ব নেই, পোকা মারার দায়িত্ব নিয়ে পৃথিবীতে মানুষ আসে নাই। তো আমি কেন পোকা মারতে যাব? পোকা যাদের খাওয়ার তারা খেয়ে ফেলবে, এটা ওর হক। আমার ক্ষেতের মধ্যে পাখিদের বসার জায়গা তৈরি করে রাখবো, পাখিরা নির্ভয়ে যেন এখানে বসতে পারে, তাহলে পাখি পোকামাকড়কে এটা নিরাপদ রাখবে। আমার ক্ষেতের মধ্যে আমি কোনো ব্যাঙ মারবো না, এমন কোনো কিছু ব্যবহার করবো না যেন ব্যাঙের জীবনের জন্য ক্ষতিকর হয়ে যায়। তাহলে ব্যাঙ প্রতিনিয়ত পোকাকে এটাকে করবে, নিশ্চিত করবে। আমি এমন কোনো সার বা কোনো কিছু দিব না যেন কেঁচোর জীবন হানি ঘটে। তাহলে কেঁচো আমার জন্য মাটিতে সারাক্ষণ একটা লাঙলের মতো কাজ করতে থাকবে। তাহলে আমার কাজটা হচ্ছে এই যে যত প্রাণ আছে মাটির নিচে উপরে, এদেরকে একটা লালন এবং আশ্রয়ের ব্যবস্থা করা আমার ক্ষেতের মধ্যে। তাহলে এরা যেটা আমার কাজ করার কথা ছিল, এটা ওরাই করে দেবে, ওদেরই কাজ এটা। ওরাই মাটিকে জৈব যা পড়বে সেটাকে ডিকম্পোস্ট করে পচায় গাছের খাবার তৈরি করে দেবে। ওরাই মাটিটাকে ছিদ্র করে মাটিতে বাতাস এবং জৈব সার, পানি এগুলোর ব্যবস্থা করে দেবে। ওরাই পোকামাকড় খেয়ে একটা ভারসাম্যপূর্ণ পরিবেশ তৈরি করে দেবে। মানে আমার কাজটা ওরাই করে দিচ্ছে। সুস্থায়ী চাষ পদ্ধতি, সুস্থায়ী মানে একটা দীর্ঘমেয়াদী ভালোর দিকে যেন আমার এই চাষ পদ্ধতিতে যায়। সারা দুনিয়াতে রাসায়নিক সার, বিষ ব্যবহার করার কারণে মাটির
উর্বরতা কমছে এবং বাংলাদেশে এইটা খুবই সিগনিফিক্যান্ট, মানে খুবই উদ্বেগজনকভাবে কমে গেছে মাটির উর্বরতা। এটি একটি সরকারি মৃত্তিকা সম্পদের হিসেব। তাহলে আমার যে পরের প্রজন্ম বা আমরা এসে দেখতেছি যে মাটির আগের মতো মাটিতে ফসল ভালো হচ্ছে না, মাটি থেকে যে ফসল উঠতেছে আমরা যে ফলাচ্ছি, মানে অন্য যেসব রাসায়নিক সার ফলাচ্ছি সেগুলো কোনো স্বাদ নেই, মানে এটাতে অনুপুষ্টি এবং পুষ্টির ঘাটতি আছে। তাহলে আমি পেট ভরে খাচ্ছি কিন্তু আমি পুষ্টিটা পাচ্ছি না। তাহলে আমার কিন্তু আমরা মাটিটাকে এমনভাবে তৈরি করব, চাষ পদ্ধতি এমনভাবে যাবে যে আমার মাটিতে গাছের জন্য প্রয়োজনীয় সব খাবার, সব নিউট্রিশন গাছের শরীরে থাকবে, মাছের শরীরে থাকবে, গরুর শরীরে থাকবে। আমি যদি এগুলো আমার খাবার হিসাবে কখন গ্রহণ করি তাহলে আমার শরীরও ভালো থাকবে, আমি সমস্ত পুষ্টি পাবো এবং পরে আমার বাচ্চারা, আমার ছেলে মেয়ে, তার ছেলে মেয়ে, মানে পরের প্রজন্মগুলো এরকম একটা উর্বর মাটি পাবে, এই দূষণমুক্ত পানি পাবে, যেখানে মাছ চাষ করতে পারবে, গরু পাবে, গাছপালা পাবে, এরকম একটা ভালো পরিবেশ যেন সে পায়। সেই কারণেই একটা সুস্থায়ী পদ্ধতির দিকে আমাদের যেতে হবে। আমরা এমন কোনো পদ্ধতি নিব না যে এই মুহূর্তে আমার খুব খুব ভালো হচ্ছে এই মুহূর্তে, কিন্তু এটা 5 বছর পর ক্ষতি হবে। যেমন এখন এই সময় খুব প্রচলন হচ্ছে এই প্লাস্টিক মালচিং। তো সবাই প্লাস্টিক মালচিং ব্যবহার করতেছে। প্লাস্টিক মালচিং না হয়তো 1-2 বছর দেখতেছি আমাদের কৃষকরা যারা, অন্য কৃষকরা যারা ব্যবহার করছে, প্রথম বছর বা দ্বিতীয় বছর খুব ভালো হচ্ছে, তারপর থেকে প্লাস্টিক মালচিং যেখানেই ছিল সেখানে যেহেতু মাটির ভিতর ব্যাকটেরিয়া সহ অন্য প্রাণ মারা যায়, ওই মাটিটা অনুর্বর হয়ে যাচ্ছে এবং পরের ফলনটা খারাপ হচ্ছে। তাহলে এই পদ্ধতি প্রথমে আপনার কাছে মনে হইতে পারে যে এটা খুব ভালো পদ্ধতি, কিন্তু দ্বিতীয় তৃতীয় বছরে আপনি দেখতেছেন যে এটা ব্যাপক আর ক্ষতি হচ্ছে। যেটা রাসায়নিক সারে দেখা যাচ্ছে, প্রথম দিকে রাসায়নিক সার দিলে অনেক ফলন হয়, তারপরে ধীরে ধীরে রাসায়নিক সার বাড়ে, পোকা বাড়ে, প্রচুর বীজ দিতে হয়, ফসলের মান খারাপ হয়, পুষ্টি খারাপ হয়, মাটি খারাপ। এইটা হচ্ছে ভুল পদ্ধতি। সেজন্য আমরা বলতেছি যে এমন পদ্ধতির মধ্যে যাওয়া প্রাকৃতিকভাবে, যেন ধীরে ধীরে আপনার জমিটা আরও বেশি উর্বর হয়, আপনার মাটি আরও ভালো হয়, জল ভালো হয়, প্রাণ ভালো হয়। আমি যে জায়গায় দাঁড়াই কথা বলতেছি, এটা 1 বছর আমাদের ইয়াতে আছে, এই জমিটা আমাদের কাছে 1 বছর আছে। ওই পাশের জমিগুলো আরও 5-7 বছর ধরে আছে। যে জমিগুলো এই আমাদের কাছে 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর আছে, যত দিন গেছে আমাদের কাছে সেখানে ফসলের মান ভালো হয়েছে, মাটি উর্বর হয়েছে। অর্থাৎ আমরা সেইটাই বলছি যে একটা সুস্থায়ী পদ্ধতি হচ্ছে প্রাকৃতিক কৃষি পদ্ধতি। কৃষকরা এখন একদম পাগলা ঘোড়ার মতো ছুটতেছে, কোথায় রাসায়নিক সার পাওয়া যায় বেশি, কোথায় কোন কোম্পানির বীজ দিলে সবচেয়ে ভালো হয় ফসল, এই সবের জন্য খোঁজ করে পাগল হয়ে যায়, হন্য হয়ে খুঁজতেছে। এর সাথে যখন ফসল লাগাই তখন আবার পাগল হয়, এবার বীজ দেবে কোনটা, মানে বীজটা কোথায় করবে, কোন কোম্পানি দিলে পর পোকামাকড় যাবে, এই কোম্পানির কাজ করতেছে না, আরও 10 কোম্পানির নিয়ে এসে একসাথে ককটেল বানাই মারতেছে, তারপরেও কিন্তু এটা যাচ্ছে না। এই যে প্রতি বছর তার এই যে পাগলা ঘোড়ার মতো, সে এগুলো তো তাকে ফ্রি দেয় না, এটা কিনতে হয়। এই যে টাকা, এই টাকা তো তার পকেটের টাকা। কারণ এই যে উৎপাদন ব্যয়, এই খরচটা তার বাড়তেছে, বাজারে গেলে সে কিন্তু এই দাম পাচ্ছে না। কৃষিটা এরকম করে অনেক বেশি লাভজনক হতো, তাহলে বাংলাদেশের সব কৃষক তার বাচ্চাদেরকে কৃষক বানাতো। এটা তো খুব কমন হিসাব, এটার জন্য আর কোনো গবেষণা করার প্রয়োজন নেই। তা আমরা বলতেছি যে প্রাকৃতিক চাষ পদ্ধতিতে যেহেতু বীজ আপনার, সার আপনার নিজের, কোনো ধরনের বিষ দিতে হবে না, কোনো স্প্রে করার প্রয়োজন নেই, এই ফসল যা উৎপাদন হবে সেটা যে দামে বিক্রি হবে পুরোটাই আপনার পকেটে থাকবে, আপনার কাছে থাকবে, কারোর কাছে যাবে না। তাহলে আপনি নিজে সিদ্ধান্ত নিতে পারবেন যে এই ফসল কখন বিক্রি করবেন। অন্য কৃষকরা কি হয়, এখন যে কৃষকরা ওরা নানা জায়গা থেকে লোন করে, এক মহাজনের কাছ থেকে নেয়, ওই থেকে পরিশোধ করতে পারে এনজিওর কাছ থেকে, এরকম করে একটা ঋণের জালে কৃষকরা আটকে পড়ে। সেই ঋণের জাল থেকে প্রাকৃতিক কৃষি কৃষকদেরকে বাঁচাতে পারে, যেহেতু প্রাকৃতিক কৃষি নগদ টাকায় কোনো কিছু বাজার থেকে তার কিনে চাষ করতে হবে না। একটা স্বনির্ভর এই চাষ পদ্ধতির মধ্যে দিয়ে যদি আপনি যান তাহলে প্রকৃতির জন্য ভালো, আপনার জন্য, আপনি যে কৃষক আপনার জন্য ভালো, এবং এই ভোক্তা যারা আছে তাদের জন্য ভালো, এবং বৃহৎ অর্থে এইটা পৃথিবীর জন্য তো ভালোই, দেশের জন্য ভালো। কারণ দেশ প্রচুর টাকার রাসায়নিক সার বিদেশ থেকে আমদানি করতে হয়, বিষ বিদেশ থেকে আমদানি করতে হয়, বীজ আমদানি করতে হয় অনেক টাকা, অনেক ডলারে। তো সেটা করতে হবে না, তাহলে জাতীয়ভাবে এই উৎপাদন ব্যয়টা কমবে
এবং এই বিষাক্ত জিনিস খেয়ে যে মানুষ অসুস্থ হচ্ছে, হাসপাতালে যাচ্ছে, এদের যে পরিমাণ ব্যয় হচ্ছে, ব্যক্তিগত ব্যয় এবং জাতীয়ভাবে স্বাস্থ্য খাতের যে ব্যয়, সেই ব্যয়টা কমে যাবে। তাহলে আমাদের সব জায়গায় একটা স্বনির্ভরতা হলে এটা জাতীয়ভাবে, পারিবারিকভাবে এবং কৃষকদের সবার জন্য উপকার। মাটি যে মরে গেছে, মাটির মধ্যে যে মাটি যে মৃত হয়ে গেছে, কিন্তু সব কৃষক বোঝে, সব কৃষক জানে। মাটি মরে গেল কিভাবে, সেই জিনিসটা কৃষকদেরকে বোঝাইতে হবে, যে তার মাটির মধ্যে যে নানা ধরনের জীবাণু, ব্যাকটেরিয়া, ফাঙ্গি, এরকম নানা কিছু ছিল, কেঁচো ছিল, এগুলো যে নেই, সে কিন্তু কৃষক বোঝে যে এগুলো নেই হয়ে গেছে, নাই হয়ে গেছে। এবং তার জমিতে যে পাখি বসে না, পাখি আসে না, তার জমিতে বলতে আসে না, মৌমাছি আসে না, এবং মাটি ধরেও কিন্তু সে বুঝতে পারে যে এই মাটি আর জীবন নেই মাটির। তাহলে মাটির জীবন ফিরাতে হলে কি করতে হবে? মাটির মধ্যে যেসব প্রাণ আছে তাদেরকে বাঁচাইতে হবে। তাদের ধ্বংস হয়, তাদের ঘরবাড়ি, তাদের বসতি, এবং তারা মারা যায়, এরকম কোনো কেমিক্যাল আমরা ব্যবহার করব না। স্বনির্ভর মানে হচ্ছে আপনার হাতে সব কিছু থাকবে। আপনার হাতে বীজ থাকবে, আপনার হাতে দেশি গরু থাকবে, আপনার হাতে দেশি মুরগি থাকবে, আপনার হাতে মাছ থাকবে। তাহলে বীজের যে ব্যাপারটা, বীজের উপরই অধিকমাত্র পরনির্ভর কৃষকরা এখন, বাংলাদেশের সব কৃষক, সারা দুনিয়ায়। তাহলে বীজটা আপনার হাতে থাকতে হবে। এইবার দেখেন যে এই পুরো চাষ পদ্ধতির মধ্যে আমার যা যা লাগবে, সেই সব জায়গা যদি আমার নিজের ঘরে থাকে, আমার কাছে থাকে, তাহলে আমার খরচটা কমে যাবে, উৎপাদন ব্যয়টা কমবে। এবং আমি উৎপাদন ব্যয় কমলে আমার সিদ্ধান্ত নিতে পারবো যে আমি কী দামে এটা বিক্রি করতে পারবো। তাহলে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন কোনটা কোন জমিতে, কোন মাটিতে, কোন আবহাওয়ায়, এটা কি জলে লাগাবেন না এটা ডাঙায় লাগাবেন, এটা কোন সময়, চৈত্র মাসে না এটা বৈশাখে না শীতে। আপনার যখন আপনার প্রয়োজন হবে আপনি তখনই এই বীজটা আপনি রোপণ করতে পারেন। এবং বীজের হিস্ট্রিটাও আপনি জানেন যে এই গাছটা কেমন হবে, কোন মাটিতে ভালো হয়, কতটুকু জল পেলে, মানে কতটুকু সেচ দিলে ভালো হয়, কি কি পোকামাকড় ধরতে পারে, কোথায় লাগালে ভালো হয়, কোন গাছের সাথে, এটা পুরোটাই আমাদের জানা থাকবে। তাহলে আমার হাতে বীজ থাকলে আমি এটা করতে পারবো। আমার যদি সার তৈরি করা থাকে, যেমন এই মুহূর্তে বাংলাদেশে কি হচ্ছে, কৃষকরা হাহাকার করতেছে, মিছিল করতেছে, নানা জায়গায় ভাঙচুর করতেছে, কেন? তাদের পর্যাপ্ত রাসায়নিক সার পাচ্ছে না। কিন্তু আমার তো গত 12 বছর আমরা কখনো ভাবতে হয় নাই যে আমার সার কোথায় পাবো, কি হবে, এগুলো নিয়ে কখনো ভাবতে হয় না। আমার গরু আছে, আমরা এখানে ঘাস আছে, এগুলো খাচ্ছে গরু। আমার ধান ছিল, খড় খাচ্ছে, গরুর গোবরটাকে আমরা ডিকম্পোস্ট করে, মানে সারে করে জমিতে দিচ্ছি। আমার তো কখনো সারের কথা ভাবতে হয় না। তাহলে আমার যদি নিজের হাতে সার তৈরি করতে পারি, নিজের কাছে সার থাকে, তাহলে সারে আমি স্বনির্ভর হইলাম। এইবার দেখেন যে এই পুরো চাষ পদ্ধতির মধ্যে আমার যা যা লাগবে, সেই সব জায়গা যদি আমার নিজের ঘরে থাকে, আমার কাছে থাকে, তাহলে আমার খরচটা কমে যাবে।